হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা মেটাবলিজম অর্থাৎ বিপাকের আগের দুটি ভিডিও দেখে নিয়েছো। আজকে তৃতীয় ভিডিও নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা কার্বোহাইড্রেটের অ্যানাবলিজম অর্থাৎ গ্লাইকোজেনেসিস এবং গ্লুকোনোজেনেসিস তাদের শুধুমাত্র রূপরেখাই আমাদেরকে পড়তে বলা হয়েছে সিলেবাসে, এবং তার সাথে সাথে ফ্যাটের মেটাবলিজম মানে ফ্যাটের বিপাক এবং প্রোটিনের বিপাক আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, শুরুতে কি রয়েছে? শুরুতে রয়েছে গ্লাইকোজেনেসিস। আগের দিনে আমরা বলেছিলাম যে জেনেসিসটাকে যদি আমরা ইংলিশে লিখি, জেনেসিস কথাটা মূলত কোথা থেকে আসে? জেনারেট থেকে। জেনারেট মানে কি? নতুন কিছু তৈরি করা, নতুন কিছু তৈরি করা। তাহলে গ্লাইকোজেনেসিস কি? গ্লাইকোজেন সংশ্লেষণের প্রক্রিয়া, যেখানে গ্লুকোজের যে অণুগুলো থাকে সেগুলো গ্লাইকোজেনের চেনগুলোতে যুক্ত হয়, এবং এই যে গ্লাইকোজেনেসিস পেশি, লিভার মানে আমাদের যকৃৎ, অ্যাডিপোস টিস্যুতে, কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? এখান থেকে আমরা দেখলাম যে এই গ্লাইকোজেনেসিসটা কিভাবে হয়ে থাকে। গ্লুকোজ থেকে হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজ উৎসেচকের প্রভাবে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। গ্লুকোজ 6 ফসফেট থেকে ফসফোগ্লুকোমিউটেজের প্রভাবে গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হয়। সেখান থেকে ইউরিডাইন ডাইফসফেট গ্লুকোজ ফসফরাটেজের প্রভাবে ইউডিপি গ্লুকোজে পরিণত হয়। এই ইউডিপির পুরো কথা কি? ইউরিডাইন ডাইফসফেট। এবং তারপর কি হচ্ছে? গ্লাইকোজেনের যে 1,4 গ্লুকোসাইল যে ইউনিট রয়েছে সেগুলো কিন্তু যুক্ত হয়ে তৈরি করছে গ্লাইকোজেন। এবং আমরা জানি গ্লাইকোজেনের মধ্যে দুই ধরনের বন্ড দেখতে পাওয়া যায়, একটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড আর একটা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। আমরা গত সেমেস্টারে কার্বোহাইড্রেট যখন পড়েছি, নিশ্চয়ই গ্লাইকোজেন সম্পর্কে আমাদের আইডিয়া আছে। তাহলে গ্লাইকোজেনেসিসে আমরা কি হচ্ছে? জেনেসিস মানে নতুন কিছু তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? গ্লাইকোজেন তৈরি হচ্ছে। কার থেকে তৈরি হচ্ছে? গ্লুকোজের থেকে তৈরি হচ্ছে। এটা কোথায় হচ্ছে? এটা স্কেলিটাল মাসল বা পেশিতে হচ্ছে, যকৃতে হচ্ছে এবং অ্যাডিপোস টিস্যুতে হচ্ছে। এবার হচ্ছে গ্লুকোনোজেনেসিস। এটা কি? এটা হচ্ছে ল্যাকটেট, পাইরুভেট, গ্লিসারল এবং নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সহ কার্বোহাইড্রেট ব্যতীত, তার মানে কার্বোহাইড্রেট না, এমন কিছু উপাদান এমন কিছু উপাদান থেকে যখন গ্লুকোজ উৎপাদন হয় তখন তাকে বলা হয় গ্লুকোনোজেনেসিস। তার মানে এখানেও জেনেসিস হচ্ছে, নতুন কিছু উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, কিন্তু সেই যে তথাকথিত কার্বোহাইড্রেট থেকে হচ্ছে না। হচ্ছে কার থেকে? হচ্ছে কার্বোহাইড্রেট ব্যতীত অন্য যে সমস্ত উপাদান রয়েছে তার থেকে। এই যে গ্লুকোনোজেনেসিস, এর প্রাইমারি সাইট কোনগুলো? লিভার, কিডনি এবং অনেকগুলো হরমোন রয়েছে যেগুলো দ্বারাও কিন্তু এটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখানে যেমন বলেছে, বেশিরভাগ গ্লুকোনোজেনেসিস লিভারে ঘটে, যেখানে গ্লুকোজ উৎপাদিত হয় এবং প্রচলনে বিতরণ করা হয়। লিভারে গ্লুকোনোজেনেসিসের একটা বড় সম্ভাবনা রয়েছে, কারণ এতে প্রয়োজনীয় যে উৎসেচকগুলো প্রয়োজন সেই উৎসেচকগুলো এখানে রয়েছে। এবং লিভারের চেয়ে কম, মানে লিভারে যতটুকু হয় তার চেয়ে কম হলেও কিডনিও কিন্তু এই গ্লুকোনোজেনেসিসে একটা অংশগ্রহণ করে থাকে। কেউ যদি অনেক দিন উপবাস থাকে বা ফাস্টিংয়ে থাকে বা দীর্ঘায়িত ক্রিয়াকলাপের পরে গ্লুকোনোজেনেসিসের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়, যেরকম প্রচুর পরিমাণে কোনো কাজকর্ম করা হলো বা এক্সারসাইজ করা হলো, তখনও কিন্তু এর চাহিদা বৃদ্ধি পায়। এই অঙ্গগুলো গ্লুকোজের জন্য শরীরের চাহিদা সরবরাহ অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। এই যে গ্লুকোনোজেনেসিস, বা এটাকে অনেক সময় গ্লুকোনিওজেনেসিসও কিন্তু বলা হয়ে থাকে, বা আবার অনেক সময় বলা হয় নিও গ্লুকোজেনেসিস। মানে ফার্স্টে আমি নিও লিখবো, তারপর আমি গ্লুকো লিখবো, তারপর আমার জেনেসিস। এবার আমরা এতদিন বা আগের দুটো ভিডিওতে এবং এই ভিডিওর প্রথমটাতে কার্বোহাইড্রেট বিপাক সম্পর্কে অনেক কিছু আলোচনা করলাম, কারণ এটা মূল বিপাক। যতগুলো নিউট্রিয়েন্টস রয়েছে তার মধ্যে মূল বিপাক প্রক্রিয়া কার্বোহাইড্রেটের হয়ে থাকে এবং অনেকগুলো প্রসেস নিয়ে হয়ে থাকে। এবার আমরা প্রোটিন বিপাক নিয়ে আলোচনা করব। প্রোটিন বিপাকে
দেখো কি পড়তে বলা হয়েছে সিলেবাসে, এখানে আমি সেটা কিন্তু মেনশন করে দিয়েছি। ঠিক আছে, প্রোটিন বিপাকে তোমাদের সিলেবাসে পর্ষদ কর্তৃক যে সিলেবাস প্রকাশিত হয়েছে সেখানে যা যা পড়তে বলা হয়েছে সেটা এখানে আমি মেনশন করে দিয়েছি। দেখো প্রোটিন বিপাক বলতে কি বোঝায়, বলছে প্রোটিন বিপাক সেই প্রক্রিয়া যার মাধ্যমে প্রোটিনের সংশ্লেষণ হয়, অর্থাৎ প্রোটিন ভেঙে ফেলা হয় শরীরের মধ্যে ব্যবহারের জন্য। টিস্যু রক্ষণাবেক্ষণ জানি প্রোটিনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া টিস্যু রিপেয়ার করা বা মেরামত করা, এনজাইম হরমোন উৎপাদন করা, কারণ এদের মূল উপাদানই হচ্ছে প্রোটিন। এবং প্রয়োজনে কিন্তু শক্তি সরবরাহ করা হয়ে থাকে কখন, এই গ্লুকোনিওজেনেসিসে, কারণ এখানে গ্লুকোজ ব্যতীত অন্য যে কোনো কিছুর থেকে কিন্তু শক্তি তৈরি করা হয়। প্রথমে রয়েছে অ্যামাইনো অ্যাসিড পুল। পুল মানে কি, আমরা সুইমিং পুল জানি, সুইমিং পুলে কি প্রচুর জল থাকে তাই না, সেরকমই অ্যামাইনো অ্যাসিড পুল থাকে। তার মানে এখানে আমরা বলতে পারি যে অনেক অ্যামাইনো অ্যাসিডের সম্ভার থাকে। অ্যামাইনো অ্যাসিড পুল বলতে আমরা কি বুঝি, শরীরের কোষ এবং রক্ত প্রবাহে উপলব্ধ মুক্ত অ্যামাইনো অ্যাসিডের সংগ্রহকে বোঝায় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। সংগ্রহ মানে একটা আমরা বলতে পারি স্টোরেজ। এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো খাদ্য তালিকাগত প্রোটিন হজম, শরীরে প্রোটিনের ভাঙন এবং নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের সংশ্লেষণ থেকে কিন্তু আসে। তাহলে কোথার থেকে আসে, আমরা যে খাদ্যের মাধ্যমে যে অ্যামিনো অ্যাসিডগুলো নিচ্ছি তাদের ক্রিয়াকলাপের ফলে এই এখানে স্টোরড হয়। এবং যে প্রথম প্রক্রিয়াটা সম্পর্কে আমরা এখন জানবো সেটা হচ্ছে প্রোটিন বিপাকে ডিমিনেশন, বা এটাকে বলা হয় ডি অ্যামাইনেশন। ডি কথাটা মানে সবসময় বুঝবে বাদ যাওয়া, মাইনাস হওয়া। ঠিক আছে, ডিই কথাটা মানে হচ্ছে বাদ যাওয়া বা মাইনাস হওয়া। এটা বলছে এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া যা অণু থেকে একটি অ্যামিনো গ্রুপ অপসারণের সাথে জড়িত। কটা, একটা। কি অপসারিত হবে, অ্যামিনো মানে NH3। প্রাথমিকভাবে অ্যামিনো অ্যাসিডকে প্রভাবিত করে এবং বিভিন্ন বিপাকীয় পথকেও কিন্তু এটা প্রভাবিত করে থাকে। এই প্রক্রিয়াটি মানব বিপাক এবং নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন সাইকেল যেটা হয় পরিবেশগত সিস্টেমে উল্লেখযোগ্য। ডিএমিনেশন বোঝা স্পষ্ট করে দেয় যে জীবগুলো কিভাবে নাইট্রোজেন বর্জ্য পরিচালনা করে এবং প্রয়োজনীয় যৌগের সংশ্লেষ করে থাকে। ডিএমিনেশনের দুটো ভাগ হয়, একটা কি এনজাইমেটিক। এনজাইমেটিকে কি হচ্ছে, নির্দিষ্ট কি পয়েন্টসটা দেখো, নির্দিষ্ট এনজাইমের মাধ্যমে যখন একটা অণু থেকে একটা অ্যামিনো গ্রুপ অপসারণ হয়, অ্যামিনো গ্রুপ একটাই অপসারণ হচ্ছে কিন্তু নির্দিষ্ট এনজাইমের মাধ্যমে, তখন সেটা হয়ে যাবে এনজাইমেটিক ডিঅ্যামিনেশন। আর গ্লুটামেট ডিহাইড্রোজিনেস কিন্তু তার একটা উদাহরণ হিসাবে কাজ করে। 2 নম্বর ভাগটা কি, 2 নম্বর ভাগ হচ্ছে অক্সিডেটিভ। এক্ষেত্রে কি হচ্ছে, অ্যামিনো অ্যাসিড একটাই অপসারিত হচ্ছে একটা অ্যামিনো গ্রুপ থেকে, কিন্তু একটা কিটো অ্যাসিড এবং অ্যামোনিয়া তৈরি করে থাকে, সেটা হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। এটা অ্যামিনো অ্যাসিড ক্যাটাবলিজমের একটা উল্লেখযোগ্য এবং অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডগুলোকে শক্তিস্তর এবং অন্যান্য বিপাকীয় মধ্যবর্তী অঞ্চলে কিন্তু রূপান্তরিত করে থাকে। অ্যামোনিয়া একটা উপজাত বা আমরা বলতে পারি বর্জ্য পদার্থ হিসাবে তৈরি হয়, যা কিনা যে উপজাত ইউরিয়া চক্রের মাধ্যমে স্তন্যপায়ী প্রাণীর ইউরিয়ার মতন কিন্তু কম বিষাক্ত যৌগগুলোতে রূপান্তরিত হয়ে থাকে। নাইট্রোজেনাস বর্জ্যের বিষাক্ত জমে যাওয়াও কিন্তু এই অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন রোধ করে থাকে। নেক্সট যে টপিক সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের ইউরিয়া সাইকেল। এখানে দেখো ইউরিয়া সাইকেল সম্পর্কে আমি বলেছি একটা ছবির মাধ্যমে, কিন্তু আমরা একটু দেখে নেব কথায় যে ইউরিয়া সাইকেল বলতে আমরা কি বুঝি। ইউরিয়া চক্র হিসাবে পরিচিত মূল বিপাকীয় ব্যবস্থা শরীরের অতিরিক্ত নাইট্রোজেন নির্গমন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয়। তাহলে ইউরিয়া চক্র কি, মূল যে বিপাকীয় ব্যবস্থা শরীরের যে অতিরিক্ত নাইট্রোজেন নির্গমন প্রক্রিয়া মানে বের করে দেওয়া, সেই প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, অন্যান্য গুরুত্বপূর্ণ যৌগ তৈরির জন্য নাইট্রোজেন একটা অতি গুরুত্বপূর্ণ উপাদান। প্রোটিনের ভাঙন দ্বারা সৃষ্ট বিষাক্ত অ্যামোনিয়া তৈরি কোষ এবং টিস্যুগুলোর জন্য ক্ষতিকারক হয়। স্বাভাবিক ব্যাপার, যদি কোনো জায়গায় অতিরিক্ত পরিমাণে বিষ জমা হয়ে যায় বা টক্সিন জমা হয়ে যায় সেটা তো ক্ষতিকর হবেই। তো সেই কারণে এই জায়গাটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত জমা হওয়ার ফলে একটা ক্ষতিকারক অবস্থা তৈরি হতে পারে। ইউরিয়া চক্র অ্যামোনিয়াকে ইউরিয়ায় পরিণত করার জন্য একটি পদ্ধতি সরবরাহ করে। এটি একটি কম ক্ষতিকারক পদার্থ যা কিডনি নিরাপদে নির্মূল করতে পারে। এই অপসারণ প্রক্রিয়াতে কে ভূমিকা গ্রহণ করে, কিডনি ভূমিকা গ্রহণ করে। শরীরের অতিরিক্ত নাইট্রোজেন নির্গমনের প্রক্রিয়া ইউরিয়া চক্র হিসাবে পরিচিত। তাহলে আলটিমেটলি ইউরিয়া চক্র বলতে আমরা কি বুঝি, আলটিমেটলি ইউরিয়া চক্র বলতে আমরা বুঝি যে
অতিরিক্ত যে শরীরের নাইট্রোজেন রয়েছে সেটা নির্গমনের প্রক্রিয়াকে ইউরিয়া চক্র বলা হয়। বলছে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, অন্যান্য গুরুত্বপূর্ণ অণু সংশ্লেষণের জন্য নাইট্রোজেন একটা অতি প্রয়োজনীয় উপাদান। প্রোটিনের ভাঙনের ফলে কোষ এবং টিস্যুগুলোতে বিষাক্ত অ্যামোনিয়া জমে ভুগতে পারে। এছাড়া অ্যামোনিয়া ইউরিয়ায় রূপান্তরিত হতে পারে একটি কম বিপজ্জনক রাসায়নিক, যা কিডনি ইউরিয়া চক্রের মাধ্যমে নিরাপদে অপসারণ করতে পারে। আলটিমেটলি ইউরিয়া সাইকেল কি, যে অ্যামোনিয়াটা ফর্ম হচ্ছে সেই অ্যামোনিয়াটাকে অপসারণ করে দেওয়া। এখানে ইউরিয়া চক্রের ফাংশন বলা হয়েছে, যে ফাংশনটা আমরা এই 3 নম্বর পয়েন্টে বললাম, সেটাই হচ্ছে ইউরিয়া সাইকেলের মূল কাজ। আর একটা পদ্ধতিও প্রোটিন বিপাকে থাকে, ট্রান্সঅ্যামিনেশন। এটা কি? এটা একটা বায়োকেমিক্যাল প্রক্রিয়া যা একটা অ্যামিনো গ্রুপ স্থানান্তরিতর সাথে জড়িত। একটা অ্যামিনো অ্যাসিড এবং একটা নতুন অ্যামিনো অ্যাসিড তৈরি করা, এবং যে নতুন অ্যামিনো অ্যাসিডটা, যে একটা অ্যামিনো অ্যাসিড যার মধ্যে লাইসিন হতে পারে, প্রোলিন হতে পারে, থ্রোনিন হতে পারে বা থ্রিওনাইন হতে পারে, এগুলো বাদে, ঠিক আছে, এগুলো বাদে এদের থেকে একটা কিটো অ্যাসিড মানে অ্যামাইনো গ্রুপ ছাড়াই একটি নতুন অ্যামিনো অ্যাসিড এবং সংশ্লিষ্ট নতুন কিটো অ্যাসিড তৈরি করাকেই ট্রান্সঅ্যামিনেশন বলে। তার মানে স্থানান্তর হচ্ছে কার? স্থানান্তর হচ্ছে অ্যামিনো গ্রুপের। এটি একটি বিপরীতমুখী মিত্রতা এবং ডিঅ্যামিনেশন। তার মানে মিত্রতা বলতে এখানে কি বোঝাচ্ছে? যে প্রক্রিয়া যেখানে আমরা বলতে পারি যে এই যে উভমুখী, এই মিত্রতাটাকে বলছে উভমুখী। তার মানে ওর ফরে কাজ করছে। ট্রান্সঅ্যামিনেশন উৎসেচকের মাধ্যমে এই প্রক্রিয়াটা কিন্তু হতে পারে। তাহলে অ্যামিনো অ্যাসিড তার সাথে একটা কিটো অ্যাসিড যুক্ত হচ্ছে, ট্রান্সঅ্যামিনেজ উৎসেচকের প্রভাবে একটা নতুন কিটো অ্যাসিড তৈরি হচ্ছে এবং একটা নতুন অ্যামিনো অ্যাসিড কিন্তু তৈরি হচ্ছে। যেমন অ্যালানিনের সাথে আলফা কিটোগ্লুটারেট যুক্ত হয়ে অ্যালানিন ট্রান্সঅ্যামিনেশনের প্রভাবে পাইরুভেট এবং গ্লুটামেট তৈরি হচ্ছে। স্ট্রাকচার নাও মনে রাখা যাবে, কোনো অসুবিধা নেই, এই নামগুলো কিন্তু অবশ্যই ঠিক করে মনে রাখতে হবে। পরের পদ্ধতি কি? ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, এই ডিকার্বক্সিলেশন মানে কি? তার মানে আমি নামেই বুঝতে পারছি যে কোনো কিছু বাদ যাবে। একটি অণু থেকে কার্বক্সিল গ্রুপ অপসারণ করা হয় কার্বন ডাই অক্সাইড মুক্ত করে। যেরকমই নাম সেরকমই তার কাজ, যে কি অপসারণ করা হচ্ছে? কার্বক্সিলিক গ্রুপ, বন্ড সি ডবল ও গ্রুপ। এবং এখানে কার্বক্সিলেশনটা একটা আলফা ডিকার্বক্সিলেশন হয় আর একটা ওমেগা ডিকার্বক্সিলেশন হয়, এবং বিভিন্ন উৎসেচকের প্রভাবও এই ডিকার্বক্সিলেশনটা হয়ে থাকে। ট্রান্সমিথিলেশন। ট্রান্সমিথিলেশন কি? যেখানে একটা মিথাইল গ্রুপ এক অণু থেকে অন্য অণুতে স্থানান্তর হয়। কোন গ্রুপ? মিথাইল গ্রুপ, তার মানে বন্ড CH3। আমাকে যেরকম দেখেছিলাম আমরা ট্রান্স অ্যামিনেশনে, ওখানে অ্যামিনো গ্রুপ হচ্ছিল, এখানে কি হচ্ছে? মিথাইল গ্রুপ। ট্রান্স কথাটা যখনই পাবো আইদার স্থানান্তর হবে বা যুক্ত হবে। ডিই কথাটা যখনই পাবো সেটা কিন্তু সবসময় বাদ যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু কাজগুলো হয়ে থাকে। এখানে প্রক্রিয়াটা কিন্তু দেখানো হয়েছে। এবার হচ্ছে ফ্যাট মেটাবলিজম। ফ্যাট মেটাবলিজমে আমরা দেখে নেব যে সিলেবাসে কি পড়তে বলা হয়েছে। শুধুমাত্র বিটা অক্সিডেশন এবং কিটোন বডি, এদের জাস্ট আইডিয়াটা কিন্তু নিতে বলা হয়েছে। তাহলে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড কি? তার আগে আমরা দেখে নেব যে ফ্যাটি অ্যাসিড কত ধরনের হয়। মূলত দু ধরনের হয়, আমরা আগের ইয়ারে দেখেছি, স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড। স্যাচুরেটেডের মধ্যে লাউরিক অ্যাসিড, মিরিস্টিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড হয়। আর আনস্যাচুরেটেড দু ধরনের হয়, একটা মোনো একটা পলি। মোনোর মধ্যে ওলেইক অ্যাসিড আসছে ওমেগা 9 যেটাকে বলা হয়, পলির মধ্যে ওমেগা 6, ওমেগা 3, আবার ওমেগা 6 এর মধ্যে বিভিন্ন ভাগ আছে, ওমেগা 3 এর মধ্যে বিভিন্ন ভাগ আছে। এবং এই যে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, এখানে কি হয়? যে লং চেন ফ্যাটি অ্যাসিড থাকে সেখান থেকে ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হয়, সেখান থেকে আবার ট্রান্স এলোইল কোয়ে তৈরি হয়, সেখান থেকে বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে তৈরি হয়, সেখান থেকে বিটা কিটো অ্যাসাইল কোয়ে তৈরি হয়, এবং সেখান থেকে যে অ্যাসিটাইল কোয়েটা তৈরি হয় সেটা কোথায় চলে যাবে? সেটা ক্রেবস সাইকেলে চলে যাবে। কারণ আমরা কি জানি? অ্যাসিটাইল কোয়ে থেকেই কিন্তু ক্রেবস সাইকেলের যে প্রথম উৎপাদিত পদার্থ, তার দ্যাট মিন্স সাইট্রেট, সেটা কিন্তু তৈরি হয়ে থাকে। তাহলে বিটা অক্সিডেশনের থেকে যে অ্যাসিটাইল কোয়েটা আমরা পাবো সেটা আবার ক্রেবস সাইকেলের মাধ্যমে কিন্তু যুক্তকরণ হয়ে যায়, এবং এটাই হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া। যদি এটাকে একটু জুম আউট করে দেখো তাহলে প্রক্রিয়াগুলো আরেকটু পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাবে। স্ট্রাকচারটা দিতে হয় তাই দেওয়া হয়েছে, জাস্ট নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে, এবং যে এনজাইমগুলো এখানে রয়েছে। এবার চলে আসবো আমরা কিটোন বডিতে। কিটোন বডি কি? এরা এক ধরনের কিটোনস, গ্লুকোজেনেসিসের সময় লিভার দ্বারা উৎপাদিত হয় প্রক্রিয়া, যা উপবাস এবং অনাহারের সময় গ্লুকোজ তৈরি করে।
কারণ গ্লুকোনিওজেনেসিসে আমরা দেখেছি গ্লুকোজ ব্যতীত যে কোনো কিছু থেকে শক্তি তৈরি হয়। লিভার দ্বারা উৎপাদিত 3টে কিটোন হয়। কি কি? একটা অ্যাসিটো অ্যাসিটেট, একটা বিটা হাইড্রক্সি বিউটাইরেট আর একটা অ্যাসিটোন। এই তিনজনকে একসাথে কি বলা হয়? তিনজনকে একসাথে কিটোন বডিজ বলা হয়। এখানে তাদের স্ট্রাকচার দেওয়া হলো। কিটোন বডি কেন গঠিত হয়? শরীরে যখন গ্লুকোজের মাত্রা বেশি থাকে অতিরিক্ত চর্বি হিসাবে সেটা সংরক্ষিত হয় আমরা জানি। প্রোটিন তৈরি করতে, সাধারণত বৃদ্ধিতে সে কিন্তু ব্যস্ত থাকে। একটা অ্যাবজর্পটিভ স্টেট বলে জায়গা হয়, অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। যখন আমরা উপবাস করি বা অনাহারে থাকি অনেক দিনের জন্য, তখন রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস পায় স্বাভাবিক, ও ডাইরেক্ট সোর্স পাচ্ছে না। তখন শরীরকে পোস্ট অ্যাবজর্পটিভ স্টেটে প্রবেশ করতে হয়। তখন শরীর ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে, গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তর করতে শুরু করে। এমনকি শক্তির জন্য অ্যামিনো অ্যাসিডগুলোকেও ভেঙে ফেলতে থাকে। কারণ আমার হিউম্যান বডির কি দরকার? শক্তি দরকার, সেটা আমি যেখান থেকে পাচ্ছি নিয়ে নেব। সেখানে কিন্তু এই কিটোন বডিটা কাজ করে থাকে। এখান থেকে আবার বিভিন্ন টার্ম চলে আসে, কিটোনিমিয়া, কিটোনিউরিয়া, ঠিক আছে? এই বিষয়গুলো সিলেবাসে নেই, তাই আমরা আলোচনা করলাম না। কিন্তু কিটোন বডিজের মধ্যে কোন 3টে কিটোন বডি হয়ে থাকে সেই কিটোন বডিজগুলোর নাম কিন্তু আমরা জেনে রাখবো। একটা আমাদের অ্যাসিটোন, অ্যাসিটো অ্যাসিটেট এবং বিটা হাইড্রক্সি বিউটাইরেট। এবং সেটা কখন কাজে লাগে? যখন আমরা অনেক দিন উপবাসে থাকি বা শরীরে গ্লুকোজের মাত্রা কমে যায়, তখন এরা কিন্তু শক্তির স্তর হিসেবে কাজ করে থাকে। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। বাকি ক্লাসগুলোও তোমরা দেখেছো। তোমাদের যদি পেড নোটস বা পেড এমসিকিউ এর প্রয়োজন হয়, নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা ডিস্ট্রিবিউশন জুন থেকে স্টার্ট হবে। অ্যান্ড রিগার্ডিং ক্লাসেস যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, এবং নতুন কোনো টপিক সম্পর্কে যদি আলোচনা করার থাকে রিলেটেড টু কোনো স্পেসিফিক টপিকের ওপর, তাহলেও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।